দিদারের মাথা থেকে তো এই বুদ্ধি আসার কথা না। এই বিষয়টির প্রস্তাবনা এসেছে বৌমার কাছ থেকে। আজ থেকে তোমার সম্পর্কে আমার ধারণাই পাল্টে গেল। দিদাকে সেভ করা এখন আমাদের সবার দায়িত্ব। জি, আমি ওনাকে বোঝানোর চেষ্টা করব। শুধু বোঝালে হবে না, ওখানে তুমি দেশ ছাড়ো। জি। কোন একটা অঘটন সামলানো আমার জন্য বড় কষ্টদায়ক হয়ে যাবে। কি ব্যাপার, দিদার কোথায়? মামা বললো তো গাজীপুর যাবে আশ্রমের জায়গাটা মাপতে। সেই জন্য হঠাৎ হঠাৎ এভাবে ট্রেসলেস হয়ে যাওয়া আমাদের জন্য চিন্তার কারণ হয় না? একটু খোঁজ নেবেন মামা। তোমরা এক কাজ করো, তোমাদের মধ্যে যে কোনো একজন গাজীপুরে যাও। আপনি খুবই ভাববেন ম্যাডাম। ভাববো, আজকে রাত্রেই ভাববো। একটা বিষয় শুধু আমার জানা আছে, সেটা জানলে আজ বিকালে আমি চলে যাবো। আমার মনে হচ্ছে তুমি আমার কাছে কোনো একটা কিছু লুকাচ্ছ। তোমার এই বাড়িতে থাকা দরকার নেই, তুমি চলে যাও। ভাই কি ফিরেছে? না, এখনো তো ফেরেনি। কিছু করবো, ভাইকে তো কোথাও ট্রেস করতে পারছি না। কাল রাতে আমার সাথে কথা হয়েছে। আচ্ছা, কি বলেছে? বললো ওকে। ও আমার বন্ধু, আমার মতো একজন। ভাই আমাকে যেমন ভালোবাসে ঠিক তাই। ভেতরে আসবে? না ভাবি, ভাই বলেছে বাড়ির আশেপাশে থাকার জন্য, কাল থেকে এখানেই আছে। আচ্ছা ভাবি, আপনার বাসায় একটা মেয়ে থাকে না, ওই যে স্পর্শ, ওকে আছে? ওকে বের করে দিয়েছি। বের করে দিয়েছেন? ওকে চলে গেছে? না, এখনো বোধহয় যায়নি। কেন? আচ্ছা বলি, ডাকুন তো। আচ্ছা, ভেতরে এসো, ভেতরে এসো, কথা বলি। কোনো সমস্যা? ভাইকে অনেকবার বলেছি সাবধান থাকার জন্য। আর এই বিষয়টা নিয়ে আমরা অনেকদিন যাবো সন্দেহ করে আসছি। এই যে ম্যাডাম, ভালো আছেন? জি ভালো, আপনারা? ভালো। আসেন, আপনার সাথে একটু কথা বলি। বলেন। একটু বসে কথা বলি, বসেন। না, ওখান থেকেই বলেন। আপনার পরিচয়? আমি স্পর্শ। আর কতদিন নিজের পরিচয় গোপন করবেন? গোপন রাখবো মানে? এই যে আপনার পরিচয়। কিসের পরিচয়? আপনি স্পর্শ না, আপনি রেহানা। তার মানে? ভাই কিছু মনে করবেন না, ভাই অনেকদিন যাবো তোকে সন্দেহ করছিল, তাই আমাকে বলেছিল ওর গতিবিধির উপর নজর রাখার জন্য। আমি আজকে কনফার্ম হয়েছি ওই বাড়িতে কেন এসেছে। আচ্ছা বলছি, বাপি মেয়েদের গায়ে হাত দেওয়াটা কোন ধরনের অসুবিধা হচ্ছে? ভাবি ওরে আজকে নিয়ে যাবো, আপনি জানেন না ও আমাদের সব খবর পাতা করতেছে। আচ্ছা, তার জন্য সেটা দেখার জন্য কোনো ভাই আছে? হচ্ছে ভাবি আমার কাজ আমাকে করতে দেন। বাপি আমি বলছি তুমি যাও। ভাবি আপনি বুঝতে পারছেন না? আমি বুঝতে পারছি, তুমি যাও। হাত ছাড়ো। চল। তোমার মামা না তোমাকে বিপদ থেকে রক্ষা করে আশ্রয় দিয়েছিল? এসব আপনি বুঝবেন না, আসি। তোমার মামা না আসলে তুমি এখান থেকে একটা পাও নড়তে পারবে না। তুমি আমাকে আটকাতে পারো না। তুমি? তোমার এত বড় সাহস, তুমি আমার সাথে তুমি করে কথা বলো? আমি স্পষ্ট না, আমি রেহানা। এটা আমার অ্যাসাইনমেন্ট ছিল।
পরে জানা যায় স্পর্শ বাইরে বের হওয়ার সাথে সাথেই বাপ্পিরা তার সঙ্গীদের সহ স্পর্শকে নাকি গুম করে ফেলে। একজন মুক্তিকামী নারী হিসেবে আমার যা করা উচিত ছিল আমি তা করতে পারলাম না, কারণ আমার স্বামীর নিশ্চয়তাই আমার কাছে তখন প্রধান বিষয়। মারে কালে কালে কোলা ব্যাং সাপ ধইরা খায়, আর কালে কালে কাজের বেটি মাথায় চড়া যায়। মানুষে বেশি প্রশ্রয় দিতে হয় না। ওদিকে আশ্রমের 3 তারিখ ধার্য করার জন্য শ্যানল স্যার বাসায় আসলেন। দিদার চৌধুরীও ভাগ্যক্রমে বাসায় ছিলেন। দিদার কাজ কমপ্লিট প্রায়। ওই উদ্বোধনের তারিখটা কবে হবে এই বিষয়টা নিয়েই আলোচনা। জি স্যার, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডেট বার করা উচিত, কারণ আমি বুঝতে পারছি আমি মৃত্যুর খুব কাছে দাঁড়িয়ে, যে কোনো সময় আমার কিছুটা হয়ে যেতে পারে। তবে স্যার লতাকে সবকিছু জানানো দরকার নেই, ঠিক আছে? স্যার এখন কি সব কথা বলছে? এসব কথা বলতে একটু নিষেধ করেন তো। ওসব কথা মুখে এলো না বাবা, ও পথ থেকে সরে এলে তো পারো। শুনতে চাইলে তো সরা যায় না স্যার, পথটাই এমন। আগামী শুক্রবার ভালো দিন, আপনি ওই দিন ওপেনিং রাখুন। তুমি কি বলো? জি। এত আস্তে জি জি বললে হবে না, জোরে বলতে হবে। ও আমি বরং এখন আসি। জি স্যার। স্যার আমাকে দোয়া করবেন স্যার। দীর্ঘজীবী হোক। কি হলো, সিরিয়াস কেন? আপনি স্যারকে এসব কথা বললেন কেন? আরে বাবা, আপনি তো ভালো করে জানেন আমি কোনো কিছু ভেবে বলি না, আমি বলে ফেলি তারপর ভাবি। আজকে আমার মনে হলো যে স্যারকে আমার বলা উচিত, তাই বলে ফেললাম। সত্যি আমার মনে হচ্ছে যে আমার বিপদ সামনে, আমি বেশি দিন বাঁচব না। আর কখনো এগুলো বলবেন না। ঠিক আছে ম্যাডাম, আপনিও আর দিনে দুপুরে এভাবে আমার সামনে সাজবেন না। কেন? জানি না। ওই দিনটি দিদারের সাথে আমার শেষ দিন হবে। জানলে হয়তো বাইরে যেতে দিতাম না। ভবিষ্যৎ যদি আগে জানা যেত তাহলে হয়তো এমন বিপত্তি ঘটতো না, কিন্তু এখন মনে হয় সময়ের একটা নির্দিষ্ট চিত্রনাট্য আছে। যে যখন আসার সে আসবে, যে যখন যাবার সে যাবে। এর ব্যতিক্রম হলে অস্তিত্ব বলে কিছু টের পাওয়া যেত না। আমার জীবনের সামান্য সুখের দিনগুলি যা, তা ওই দিদার চৌধুরীর সাথেই। আশ্রমটা উদ্বোধনের তারিখ নির্ধারণের ঠিক 2 দিন আগে অঘটনটা ঘটল। টিভিতে, পত্রিকায় ফলাও করে প্রচার করা হলো দিদার চৌধুরীর মৃত্যুর কথা। আমি কেন জানি না পাথর হয়ে গেলাম। ঢুম করে লাশ আনার জন্য গেলাম, সাথে শুধু মামা। এই বিপদের মুহূর্তে মামার শ্রম সারা জীবনে আমি ভুলবো না। কি ব্যাপার, তুমি এখানে? পুলিশের লিস্টে যে তোমার নাম নেই, ভাবলে কি করে? আমার বন্ধুকে একবার কি আমি দেখবো না? প্লিজ তুমি এখান থেকে যাও।
লাশ হ্যান্ডওভার হবে কখন? আরো 1 ঘন্টা লাগবে। তুমি বরং বাসায় এসো। লাশ প্রথমে কোথায় নেবেন? প্রথমে উত্তরা মসজিদে, সেখানে জানাজা হবে, তারপর দাফন। দেশে ছিল? কোন মুখে আসবে? তার কারসাজিতে এমন অবস্থা হলো। ভাবি কি সুস্থ আছেন? এই অবস্থা আশা করি কিভাবে? ওদিকে আপাও দেশের বাইরে, বড় ভাগ্নি বলেছে তাদেরকে বাদ দিয়েই দাফন এবং জানাজার কাজ শেষ করতে। চলে যাও প্লিজ, চলে যাও। ওকে, কল করুন। ঠিক আছে। না এসে পারলাম না, এত করে ভুলে গেলাম, কোনো কাজে আসলো না। ওকে বোঝাতে পারে না অযথায় আমাদের একটা সন্তান হারালাম। তুমি যদি ওকে একটু বোঝাতে তাহলে 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 আজ তোমাকে এই সাদা শাড়িতে আমাকে দেখতে হতো না। একজন সন্তান সম্ভাবনা মাকে সাদা শাড়িতে দেখতে কার ভালো লাগে বলো? তুমি বলো। আমাদের আরশ কেটে ওঠে নাই বিধবার দুঃখ? এখন কি তুমি এত বড় বাড়িতে একা থাকতে পারবে? কোথায় যাবে চাচা? তুমি একা, ওদিকে তোমার শাশুড়িও একা, ছেলের সাথে মুচ্ছমান। এই সময় বোধ করি তোমাকে তার সঙ্গ দেওয়া উচিত। আফটার অল তোমাদের মঙ্গলের জন্যই বলছি। চাচা, আপনার অবাধ্য হব এত দুঃসাহস আমার নেই, কারণ উনিও আপনার কথা শুনতেন, কিন্তু তারপরও ওনার মায়ের সাথে এক বাড়িতে থাকা আমার সম্ভব না। কেন সম্ভব না? সবকিছু মেনে নিলেই তো হয়। চাচা, বেয়াদবি নেবেন না, আমাকে মাফ করবেন প্লিজ। শোনো, তুমি এই বাড়িতে একা থাকতে পারবে না। আপনাদের দোয়া যদি আমার সাথে থাকে তাহলে অবশ্যই পারবো। হ্যাঁ, দূর থেকে তো দোয়া করতেই হবে, দোয়া তো করবোই। আসি, আমি কিন্তু কোথাও কখনো কিছুর জন্য গেলে খালি হাতে ফিরি না। আসি। ঘন ঘন থেকে আসা যাবে না, লোকচক্ষুর আড়াল করে এখানে আসতে হবে, বুঝি তো? সময় আমাদের চলতে হয়। স্পর্শ মেয়েটিকে নিয়েই যত বিপত্তি ঘটল। প্রশাসন মরিয়া হয়ে খুঁজতে লাগলো দিদারকে। একটা সময় জানা গেল দিদার অ্যারেস্ট হওয়ার সময় মুখোমুখি গুলি বিনিময়ে আমার নারী জীবনের সুখময় অধ্যায়ের সমাপ্তি হলো।
সমাজ আমাকে একঘরে করে দিল। তখন অনুভব করতে লাগলাম দিদার চৌধুরী যেন আমার আশেপাশে আছে, আমাকে ছায়া দিয়ে আগলে রাখছে। শুধুই স্মৃতি নিয়ে বেঁচে থাকা। ঈদের চাঁদ বাঁকা, নীল আকাশে আঁকা, বেলে ফুলের সৌরভ নিয়ে আকাশের মুক্ত চাঁদ দেখতে কিন্তু মন্দ লাগে না, তাই না? আমি ঠিক করেছি, আমি তোমাকে স্কুলে ভর্তি করে দেবো। স্কুলে? আমি কি ছোট আছি নাকি? আরে বাবার লেখাপড়ার আবার ছোট বড় লাগে না। তাই বলে এই বয়সে স্কুলে দেবো না? ওরে আমার বুড়ি রে, দেখছো দাঁত কথা বলেছে। এত কিছুর পরেও আশ্রমের উদ্বোধনটা আমাকে একা একাই সারতে হলো। মামা আর শ্যানল স্যার ছিলেন অন্য কাজে ব্যস্ত। আমার একাকিত্বকে সাময়িকভাবে হয়তো ভুলে থাকার জন্য একটা ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করলাম।